চেনা চিত্র অজানা গল্পের আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা চরিত্র নিয়ে আসব, তিনি ফিরোজ খান। নাম তো নিশ্চয়ই শুনেছেন। এবং খানেদের একটা দাপট যেমন আজকের সিনেমা জগতে গত 30-40 বছর ধরে চলছে, 30 বছর তো বটেই। তারা হচ্ছেন শাহরুখ খান, আমির খান, সলমান খান, সাইফ আলী খান ইত্যাদি। সেটা তো একটা কম্বিনেশন, কিন্তু একটি পরিবার ছিল খানেদের। অবশ্য দিলীপ কুমারও কিন্তু খান, সেটা ভুলে গেলে চলবে না। ইউসুফ খান, কিন্তু পরবর্তী অধ্যায়ে কিন্তু খানেরা আসেন। একটা পরিবারের 3-4 জন খান। সেই খান পরিবার হচ্ছে গিয়ে বড় ভাই ফিরোজ খান, মেজো ভাই সঞ্জয় খান, এছাড়া সামির খান বা আদার্স আরো কয়েকজন ছিলেন। যাই হোক, এরা দুজনই ছিলেন মূল, যারা মানে বেশ রোমান্টিক থেকে শুরু করে মারধারের ছবিও করে গেছে। সঞ্জয় খানের যেটা স্পেশালিটি ছিল যে সঞ্জয় খানের মুখটি ভারী মিষ্টি ছিল এবং খুব রোমান্টিক তার ফেস ছিল, যার জন্য সঞ্জয় খান কিন্তু টাকাটাক করে রোমান্টিক ছবি, ওই গাছের পেছনে নায়িকাকে দৌড়ানো ইত্যাদি ছবির কারণে ওই সময় জিতেন্দ্র, তারপরে ধরুন রাজেশ খান্না ইত্যাদি নায়করা এরা যখন উঠেছিল, সঞ্জয় খানও উঠেছিল। আমি বলছি না হি ওয়াজ ইন দ্য টপ, কিন্তু মানে গুড হিরো, মানে তার ছবি চলতো, সঞ্জয়ের ছবি চলতো। বিশেষ করে এক ফুল দোমালির মতন একটি সুপার ডুপার হিট ছবি তো তিনি করে গেছেন, যেটা বম্বে বা মুম্বাইয়ের বা বলিউডের ছবির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, মানে ওয়ান অফ দ্য সুপার হিট ফিল্ম। পক্ষান্তরে ফিরোজ খানের একটু কপাল খারাপ। তিনিও কিন্তু তার ভাইয়ের আগে পরেই সিনেমায় এসেছিলেন, কিন্তু কি হলো জানেন, যে ফিরোজ খানের কিছু একটা টেকনিক্যাল ত্রুটি ছিল, তাকে খুব একটা রোমান্টিক লাগতো না ছবিতে। মানে তিনি ওই গাছের পেছনে দৌড়ানো খুব একটা পারতেন না হয়তোবা। কিন্তু অনেকের মতে, অনেক ভালো ভালো নায়িকার মতে ফিরোজ খানের মতন এত হ্যান্ডসাম নায়ক খুব কম এসছে। যদিও সম্প্রতি যেটা নিয়ে আলোচনা করা হয়েছে, যে 3 জন চমৎকার দেখতে অভিনেতা, ম্যানলি, পুরুষালী এবং দুর্ধর্ষ অভিনেতা, তারা যথাক্রমে ধর্মেন্দ্র, সলমান খান, যার দ্বিতীয় নামটি সলমান খান হিসেবে উঠে এসছে, এবং বিনোদ খান্না, যারা 3 জনই মানে তথাকথিত একবার ক্রুয়েল অ্যাক্টিং করতে পারতেন, প্লাস তাদের দেখতে ভীষণ সুন্দর ছিল, দারুণ হ্যান্ডসাম ছিলেন। তার মধ্যে কিন্তু ফিরোজ খানের নামটিও আসে, অন্তত নায়িকাদের মতে। কিন্তু ফিরোজ খানের দুর্ভাগ্য হচ্ছে সব ধরনের অভিনয় পারতেন না, যার জন্য পরিচালকদের বিশেষ পছন্দের তিনি ছিলেন না বোধহয়। কিন্তু যখনই তিনি অভিনয় করেছেন, হিট করে বেরিয়ে গেছেন। তো এদের বিশেষ ব্যবসা ছিল ফিরোজ বা সঞ্জয়দের, সেটা হচ্ছে ঘোড়ার ব্যবসা। তারা বম্বের অধিবাসী হলো, তাদের ঘোড়ার ব্যবসা ছিল, মানে ঘোড়দৌড়ের ঘোড়া তারা কিন্তু সাপ্লাই করতেন। সেটা ছিল আপনার ব্যাঙ্গালোরে। ফলে তাদের টাকার অভাব কোনোদিনই ছিল না এই খান পরিবারে। ফিরোজ খান এসে টুকটাক অনেকগুলো ছবি করতে করতে সাইড রোলে চলে যান। মানে রাজেন্দ্র কুমার হিরো, ফিরোজ খান সাইড ক্যারেক্টার, ধর্মেন্দ্র হিরো, ফিরোজ খান সেকেন্ড হিরো। এইটা করতে করতে একটা সময় ফিরোজ খানের মনে হলো, আমি কেন নায়ক হব না। তা তিনি নায়কের চরিত্র যে করেননি তা না, টুকটাক করেছেন ঠিকই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করে, কিন্তু ঠিক নায়ক হয়ে উঠতে পারেন। তখন তিনি নিজেই মানে প্রযোজনা এবং পরিচালনার কাজে হাত দিলেন, এবং হাত দেওয়ার পর ধারাধার তার ছবি হিট করতে আরম্ভ করলেন। 72-তে তিনি প্রথম প্রডিউসার ডাইরেক্টর হিসেবে যে ছবিটি করলেন, এবং তার একটা গুণের কথা প্রথম বলে, ফিরোজ খানের ভেতরে একটা জার্ক ছিল বরাবর, যে আমি নায়কের অভিনয় করতে পারবো, আমার মধ্যে নায়ক হওয়ার মতন গুণ রয়েছে, কিন্তু আমাকে বম্বের সেরা পরিচালকরা নেননি তার ছবিতে। কাজেই আমি এমন ছবি করব যে ছবিগুলোতে আমার থেকেও বেশি ভূমিকা থাকবে এমন কারুর, যিনি আমার সঙ্গে অভিনয় করবেন সেই ছবিতে, যার দিকে নজর থাকবে সমস্ত দর্শকের। বোঝাতে পারলাম কি না? কমপ্লিকেটেড করে ফেললাম। ফিরোজ খান ঠিক করলেন যে তিনি যে ছবিগুলো বানাবেন সেগুলো আরো একজন হিরোর মতন কেউ থাকবেন, যার দিকে প্রত্যেকের নজর থাকবে ফিরোজ খানের থেকেও বেশি। অদ্ভুত তার একটা চেতনা। কি রে বাবা, আমার ছবি, আমি প্রডিউসার, আমি ডাইরেক্টর, যেটা মনোজ কুমার করতেন,
প্রচুর আর্টিস্ট নিতেন, কিন্তু তিনি সব। সেটা মনোজ ভুল করেছেন জীবনে, এবং মনোজের জন্য শশী কাপুর থেকে শুরু করে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে অনেকেই তার ছবিতে অভিনয় করে ডিপ্রাইভড হয়েছে। মনোজ সেটা এক্সপ্লয়েট করেছে। মনোজ তো চলে গেলেন সম্প্রতি, ভুল করেছে, এটা আমি সমালোচনা করছি। কিন্তু ফিরোজ ছিলেন একেবারে অ্যান্টি ক্লাইম্যাক্স। তার প্রযোজিত পরিচালিত যে ছবিগুলো থাকতো তাতে ফিরোজ ডেফিনেটলি হিরোর রোল করলেও দ্বিতীয় যে চরিত্রটি থাকতো সেই হিরোকেও ছাপিয়ে যেত, সেই থাকতো মূল চরিত্র। এবং পরবর্তী অধ্যায়ে তিনি থাকতেন সাইড রোলে, প্রডিউসার ডিরেক্টর হিসেবে ফিরোজ খান, তাকে করা হতো মেন চরিত্র, এবং যাকে দ্বিতীয় চরিত্র হিসেবে বাছা হতো সমস্ত ছবিতে তার মৃত্যু হতো এবং ফিরোজ খান বেঁচে থাকতেন। মানে তার মৃত্যু হচ্ছে, পুরো সেন্টিমেন্টটা তিনি নিয়ে মারা যেতেন, এবং ফিরোজ খান বেঁচে থেকে সেই গল্পটি যেন বলছেন সূত্রধরের মতন, সেরকম ধরনের চরিত্রই ফিরোজ করেছেন, নিজেকে হাইলাইট করেন। দ্যাটস আ গ্রেট, ডেফিনেটলি হ্যাটস অফ টু ফিরোজ খান। তার প্রথম পরিচালিত ছবি 1972-তে অপরাধ। তিনি নায়ক, নায়িকা হচ্ছেন মুমতাজ। তখন মুমতাজের নামধাম হয়েছে মোটামুটি। সেই ছবিতে ফিরোজ খান একজন রেসিং কার কম্পিটিশনের চ্যাম্পিয়ন। জার্মানিতে প্রথম শুটিং শুরু। তারপরে সেই গাড়ির মধ্যে অনেকে সোনা গয়না ঢুকিয়ে দেবে না কি হবে, ফিরোজ খান অ্যারেস্ট হতে হতে বেঁচে যাবে, মুমতাজের সঙ্গে বিয়ে হবে, তারা ইন্ডিয়াতে আসবে। এই অবধি তো ঠিক আছে, এখানে খুব হিরো টাইপের ব্যাপার ট্যাপারগুলো ফিরোজ দেখিয়েছে। কিন্তু দ্বিতীয় চরিত্র, তিনি বম্বেতে এসে পৌঁছাবার সঙ্গে সঙ্গে তার দাদার সঙ্গে তার দেখা হলো, এবং তার দাদা অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ভাইকে মানে প্রচন্ড ভালোবাসতেন, এবং এই ভাই এবং দাদার মধ্যে কনফ্রন্টেশন ইত্যাদি ইত্যাদি করতে করতে সেই অপরাধের মধ্যে ফিরোজ খানও যুক্ত হবে, এবং তার দাদা ধীরে 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 পুলিশের চোখের বিষ হয়ে যাবে। একটা সময় পুলিশের গুলিতে তার দাদা মারা যাবে, এবং মারা যাওয়ার আগে বলবে যে আমার ভাইকে দেখবেন, তার কোনো অপরাধ নেই। ভাবতে পারেন সে দাদাকে, যে দাদাকে ফোকাস করা হয়েছে, প্রেম চোপড়া। প্রেম চোপড়াকে হাইলাইট করে নায়ক সাইডে চলে গিয়ে আজ অব্দি কোনো ছবি কেউ করেছেন কোনোদিন? ভাবতে পারেন যে নায়ক রয়েছেন, কিন্তু টোটাল অপরাধীর জায়গা থেকে ফোকাস করা হয়েছে। ঠিক নেগেটিভ রোল না, খারাপ লোক, কিন্তু তার একটা মানবিকতা রয়েছে তার ভাইয়ের ব্যাপারে, সেটা চরিত্রটা করেছিলেন কিন্তু প্রেম চোপড়া। এটা ছিল তার প্রথম ছবি 1972। 75-এ তিনি করলেন ধর্মাত্মা, গডফাদার অবলম্বন। এই ছবিতেও ফিরোজ খান, দুই নায়িকা রয়েছে, হেমা মালিনী, রেখা। হেমা মালিনী মারা যাবে, ড্যানি রয়েছে, ইত্যাদি ইত্যাদি, অনেক স্ট্রাগল ইত্যাদি। কিন্তু মূল চরিত্র হচ্ছে গিয়ে গডফাদারে, যেমন গডফাদার নামক যে চরিত্র, ধর্মাত্মার চরিত্রে অভিনয় করেছিলেন যিনি, যাকে নিয়ে গল্প, সেটা হচ্ছে প্রেমনাথ। তিনিও ভিলেনের রোল করতেন, এবং প্রেমনাথকে মারা যাওয়া মানে তার ছেলের ভূমিকায় করেছিল ফিরোজ খান, তার বদলা টদলা নেবে এই। কিন্তু ছবিতে যতক্ষণ প্রেমনাথকে পাওয়া গিয়েছিল, সবার নজর ছিল প্রেমনাথের দিকে, সেন্ট্রাল ক্যারেক্টার হয়ে গেছিল। ফিরোজ খান কিন্তু সাইডেই ছিলেন, যদিও নায়ক ফিরোজ খান ছিল। এরপরে তিনি যে ছবিটা করলেন সেটা হচ্ছে কি কুরবানি, 1980-তে। আমি এই ছবিটা দেখেছিলাম বম্বেতে, 70mm ফিল্ম, বিরাট স্ক্রিন, মিনারবা বলে একটি হলে। কুরবানিতে তিনি তুলে ধরলেন বিনোদ খান্নাকে। বিনোদ খান্নারও মারা যাবে, বিনোদ খান্নাকে খুব ভালোবাসতেন। তারপরে তিনি করলেন জাঁবাজ, মানে জানবাজ। তখন অনিল কাপুর উঠে আসছেন, অপরাধ জগতের সঙ্গে যুক্ত অনিল কাপুর এবং পুলিশ ইন্সপেক্টর ফিরোজ খান। অনিল কাপুরের হিরোইন হচ্ছে গিয়ে এখানে ডিম্পল কাপাডিয়া, এবং টোটাল ছবি জুড়ে অনিল কাপুর। এবং শেষের দিকে অনিল কাপুর মারা যাচ্ছেন, এবং মারা যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত রয়েছেন ততক্ষণ অনিল কাপুরকে হাইলাইট করেছে ফিরোজ খান, সাইড লাইনে ছিলেন, অনিল কাপুরকে তিনি তুলে ধরলেন, ভাবা যায় না। এবং 88-এ করলেন তিনি তার অন্যতম সেরা ছবি দয়াবান। এই ছবিটাও কিন্তু ক্রিমিনালদের নিয়ে। এই দয়াবানের চরিত্রে কিন্তু ফিরোজ খান নয়, মেন চরিত্র হচ্ছে গিয়ে বিনোদ খান্না। অসাধারণ, আনপ্যারালাল। বিনোদ খান্নার জীবনের শ্রেষ্ঠ অ্যাক্টিং কিন্তু দয়াবানে। আর ফিরোজ খান পড়ে রয়েছে তাকে সেকেন্ড লিডে, তিনি নায়কও নন। এই ছবিতেও কিন্তু শেষ দৃশ্যে বিনোদ খান্না গুলি খেয়ে মারা যাবে, অর্থাৎ বিনোদ খান্নাকে তুলে ধরলেন তিনি। দেখুন, এই যে কটা ছবির নাম বললাম সবকটা কিন্তু ডাইরেক্টর হচ্ছে কি ফিরোজ খান, প্রডিউসার ফিরোজ খান, নিজেকে তুলে ধরেননি, মানে ফিরোজ খানের দিকে তাকিয়ে থাকবে এরকম কোনো ব্যাপার করেননি। তারপরে ছবিটা করলেন ইয়ালগার, সেটা করেছিলেন 92। এই ছবির
সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে কি সঞ্জয় দত্ত। তখন সঞ্জয় দত্ত উঠে আসছে, অত্যন্ত খারাপ লোক কিন্তু দিলদরিয়া লোক। এবং এখানেও কিন্তু ফিরোজ খান হচ্ছে কি একজন পুলিশ ইন্সপেক্টর। এবং একটা সময় হলো যে ফিরোজ খানকে কোণঠাসা করতে 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 একটা জায়গায় গিয়ে হাজির করবে। ফিরোজ খানের হাতে একটা রিভলভার, সঞ্জয় দত্তের হাতে একটা রিভলভার। তখন দুজনই দুজনের দিকে তুলে বললো যে যার গুলিতে যে মারা যাবে চলো। লাস্ট সিন, অলমোস্ট শেষ দিকে সঞ্জয় দত্ত রিভলভারটা ফেলে দিলেন, বলে আমি জীবনে অনেক ভুল করেছি, আমি আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, তুমি বেঁচে থাকো আর আমার ভাইটাকে দেখো। ওর একটা ভাইয়ের চরিত্র ছিল, আমার ভাইকে মানুষের মতন মানুষ করো। আমার বাবা খুব অপরাধী লোক এবং তার পাল্লায় পড়ে আমি জীবনে অনেক অপরাধ করেছি। অসাধারণ সঞ্জয় দত্ত অভিনয় করেছিলেন। ফিরোজ খানের এই ছবিতে করার কিছু নেই, একজন পুলিশ ইন্সপেক্টর ছাড়া। তারপরে তিনি তার নিজের ছেলেকে নিয়ে কয়েকটা ছবি করেছেন, সেগুলো সুপার ফ্লপ। তার ফলে আমি ফিরোজ খানের এই দিকটা দেখালাম, হি ওয়াজ হ্যান্ডসাম, মার্কাটারি তার মুভমেন্ট ছিল, সাহেবদের মতন তার চলাফেরা ছিল, কিন্তু রোম্যান্টিক অ্যাক্টিং খুব একটা করেননি। কিন্তু তার ছবি হিট করতো। অনেক পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন, কিন্তু সেরা পরিচালকরা তাকে নেননি। তিনি তার প্রযোজিত এবং পরিচালিত ছবিতে নিজে অভিনয় করেছেন, কিন্তু নিজেকে তুলে ধরেননি কোনোদিনই। দ্যাটস ফিরোজ খান।